স্বাগত মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা আজ ওয়াশিংটনে শুরু হবে। চলবে 11 জুলাই পর্যন্ত। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউএসটিআর দপ্তর এই আলোচনায় অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। সকালে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বলা হয়, 14টি দেশের নেতারা কাছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পাঠানো চিঠির পর বাংলাদেশ প্রথম দিকের দেশগুলোর মধ্যে রয়েছে যারা এই আলোচনা পুনরায় শুরু করছে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, যিনি সরাসরি ওয়াশিংটন ডিসিতে অংশ নিচ্ছেন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এছাড়া বাণিজ্য সচিব ও একজন অতিরিক্ত সচিব সহ সিনিয়র কর্মকর্তারা ইতোমধ্যেই ওয়াশিংটনে পৌঁছেছেন। বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্যের সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সকালে রাজধানীতে দুই দেশের মধ্যে শিল্প ও সাপ্লাই চেইনের সহযোগিতা নিয়ে সেমিনারে এই কথা বলেন বক্তারা। চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ সেমিনারটি আয়োজন করেছে। বক্তারা আরও জানান, বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি হালনাগাদ করার প্রক্রিয়া শুরু হয়েছে। চীনের ব্যবসায়ীরা বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়াতে আগ্রহী, বিশেষ করে কৃষি খাতে। পাশাপাশি বাংলাদেশের চীনে পাট সহ কিছু পণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। সেমিনারে উপস্থিত আছেন বিডার নির্বাহী চেয়ারম্যান ও চীনের রাষ্ট্রদূত। দেশে গত বছর ছাত্রদের নেতৃত্বে হওয়া বিক্ষোভে যেভাবে প্রাণঘাতী দমন অভিযান চালানো হয় তা সরাসরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে হয়েছিল, এমনটা জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির অনুসন্ধানী ইউনিট বিবিসি আই। তারা একটি ফোনালাপের অডিও বিশ্লেষণ করেছে, যাতে হাসিনাকে বলতে শোনা যায়, যেখানেই ওদের পাওয়া যাবে গুলি করা হবে। ওই ফোনালাপ এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন এবং অনুপস্থিত অবস্থায় তার বিচার চলছে। জাতিসংঘের তদন্তকারীদের মতে গত বছরের জুলাই আগস্টে সহিংস ওই বিক্ষোভে প্রায় 1400 মানুষ নিহত হন, যদিও হাসিনা ও তার দল সব অভিযোগ অস্বীকার করেছে। রাজধানীতে গত 24 ঘন্টায় 77 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে সংস্থাটি জানায়, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে আজ সারাদিন ধরেই বৃষ্টি হতে পারে, তবে বিকেল থেকে রাজধানীতে বৃষ্টি কমে যেতে পারে। গতকালের তুলনায় রাজধানীতে আজ বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আগামীকাল বৃষ্টিপাত থেকে সারা দেশে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে, তবে আগামী রোববার থেকে আবার বৃষ্টি বেড়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। এদিকে টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী, তবে চরম বিপাকে পড়েছেন অফিসগামী ও খেটে খাওয়া মানুষ। কোথাও কোথাও জলাবদ্ধতা দেখা দিয়েছে। দর্শক, আগারগাঁও থেকে আবহাওয়া সম্পর্কে সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মাহমুদুল হাসান। মাহমুদ, আবহাওয়াবিদরা আর কি বলছেন এই মুহূর্তে? নাবিলা, দক্ষিণ পশ্চিমের যে মৌসুমী বায়ুর সক্রিয়তা বাড়ার কারণে যে সপ্তাহ জুড়ে আগাম বার্তা দিয়েছিলেন যে সারা সপ্তাহ জুড়ে বৃষ্টি হবে, সেই বৃষ্টি কিন্তু থেমে থেমেই হচ্ছে। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় সব বিভাগের কথাই বলেছেন যে এইভাবেই থেমে থেমে বৃষ্টি হবে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলোতে, সেখানগুলোতে ভারী বৃষ্টি এবং সমুদ্র বন্দর এলাকাতে কিন্তু বিশেষ করে যারা জেলেরা রয়েছেন তাদের মাছ ধরার সতর্কতা তারা দিয়েছেন এবং সেখানে বলেছেন যে এখন এই মুহূর্তে তারা মাছ ধরতে পারবেন না এবং যখন তাদের এই সতর্কতা উঠিয়ে নেওয়া হবে তখন তারা স্বাভাবিকভাবেই তাদের সমুদ্রে জেলেরা মাছ ধরতে পারবেন। কিন্তু এই রাজধানীতে যে পরিমাণ বৃষ্টিতে বিশেষ করে নগরবাসী যেসব ভোগান্তিতে পড়েছেন, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ এবং অফিসগামী মানুষরা, এখানে প্রতিটা মানুষই বলছেন যে এই বৃষ্টিটা যদি স্বাভাবিকভাবে একদিনে হয়ে যেত হয়তো তারা একটু স্বস্তিতে পেতে পারতেন, কিন্তু এইভাবে থেমে থেমে বৃষ্টি হওয়াতে তারা নানান ধরনের বিড়ম্বনার শিকার হয়েছেন। নাবিলা। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানালেন সহকর্মী মাহমুদুল হাসান। ফেনীর মুহুরী নদীর পানি সামান্য কমলেও 14টি স্থানে বাঁধ ভেঙে পরশুরাম ও ফুলগাজীর লোকালয়ে পানি বাড়ছে। প্লাবিত হয়েছে অন্তত 30টি গ্রাম।
পানিবন্দী কয়েক হাজার মানুষ। মুহুরীর পানি সকাল 6টায় বিপদসীমার 85 সেন্টিমিটার উপর দিয়ে বইছিল। মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরাম উপজেলার জঙ্গলঘোনায় 2টি, অলকায় 3টি, শালধর এলাকায় 1টি, ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর এলাকায় 1টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। সিলোনিয়া নদীর পরশুরামের গদানগর এলাকায় 1টি ও ফুলগাজীর দেড়পড়া এলাকার 2টি স্থান ভেঙেছে। এছাড়া কহুয়া নদীর পরশুরাম উপজেলার সাতকুচিয়ায় 2টি, বেড়াবাড়িয়ায় 1টি ও ফুলগাজী উপজেলার দৌলতপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 1টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এদিকে ফেনী শহরের প্রধান সড়কের পানি নেমে গেলেও অলিগলি এখনও তলিয়ে আছে। নোয়াখালীতে টানা বৃষ্টিতে জেলার হাতিয়া ছাড়া বাকি 8টি উপজেলা ও পৌর এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিভিন্ন সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠায় বেশিরভাগ স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। দর্শক, ফেনী ও নোয়াখালী জলাবদ্ধতার খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। তো 3 দিন ধরে ফেনীতে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। গতকাল রাতে ফেনীর ফুলগাজী ও পরশুরামের মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর 14টি স্থানে বাঁধ ভেঙে এসব এলাকার প্রায় 30টি গ্রাম প্লাবিত হয়েছে। 30টি গ্রামের প্রায় হাজার হাজার মানুষ এই মুহূর্তে পানিবন্দী রয়েছে। আমি আছি এখন ফুলগাজীর উত্তর শ্রীপুর এলাকায়। এখানে অবস্থা বেড়িবাঁধে বাড়তি গতকাল রাতে ভেঙে গিয়েছে। এখানে গতকাল রাতে অবস্থা অনেক পানি ছিল। এই মুহূর্তে পানি অনেকটা কমেছে। পানি অনুভূতি সূত্রে আমরা জেনেছি গতকাল রাতে পানি বিপদসীমার মুহুরী নদীর পানি বিপদসীমা 137 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। বর্তমানে পানি 85 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বর্ষণের কারণে ফেনী শহরে গতকাল যে পুরো শহর প্লাবিত ছিল, এখন পানি কিছুটা নেমেছে। তবে এখনও প্রত্যেকটা পাড়া মহল্লা পানির নিচে তলিয়ে আছে। ভারী বর্ষণের কারণে কিন্তু নোয়াখালীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়া জানিয়ে রাখি যে আসলে জলাবদ্ধতা এবং বিভিন্ন শ্রেণীকক্ষে পানি ঢুকে পড়ার কারণে কিন্তু ইতিমধ্যে যে জেলার মাধ্যমিক বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে কিন্তু পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। সেটি আজ থেকে কার্যকর করা হবে বলে যেটি জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন। এছাড়া জানিয়ে রাখি যে একটানা বৃষ্টির কারণে কিন্তু নোয়াখালী জেলা শহর মাইজদি সহ নোয়াখালীর কবিরহাট, সুবর্ণচর, সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল, বেগমগঞ্জ সহ বিভিন্ন উপজেলার নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে এবং বিভিন্ন জায়গায় স্থায়ী জলাবদ্ধতার রূপ নিয়েছে। তো এখানকার লোকজন যেটি বলছে যে আসলে দীর্ঘ সময় ধরে নোয়াখালীর যে বিভিন্ন জায়গায় খাল এবং জলাশয়গুলো রয়েছে সেগুলো আসলে ভরাট করার কারণে কিন্তু পানি নিষ্কাশন হচ্ছে না। আর এই পানি নিষ্কাশন না হওয়ার কারণে একটু বৃষ্টি হলেই কিন্তু জেলা জুড়ে জলাবদ্ধতা দেখা দেয়। দেশ গড়তে জুলাই পদযাত্রা শীর্ষক মাসব্যাপী কর্মসূচিতে আজ চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে পদযাত্রা এবং পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। টানা বৃষ্টির কারণে বিলম্বিত হচ্ছে আজকের কর্মসূচি। চুয়াডাঙ্গায় সকাল 10টায় পথসভা করার কথা থাকলেও এখনও মেহেরপুরে অবস্থান করছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। কিছুক্ষণ পর সেখান থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হবেন তারা। অন্যদিকে বৃষ্টিতে বিলম্বিত হলেও কর্মসূচি সফল করতে সব প্রস্তুতি নিয়ে রেখেছেন স্থানীয় নেতাকর্মীরা। এরপর ঝিনাইদহে একই কর্মসূচি রয়েছে এনসিপির। সেখান থেকে মাগুরার উদ্দেশ্যে রওনা হবেন দলটির কেন্দ্রীয় নেতারা। রাতে সেখানে অবস্থান করবেন তারা। চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক ইব্রাহিম বাবুর মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। মৃত্যু 6 দিন পর গতরাত 9টার দিকে দর্শনা সীমান্তে বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি ফেরত দেওয়া হয়। ভারতের নদিয়া জেলার কৃষ্ণনগর থানা পুলিশ চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করেন। বিজিবি জানায় গত 2রা জুলাই চুয়াডাঙ্গার দামুরহুদার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হন বাংলাদেশি নাগরিক ইব্রাহিম বাবু। দর্শনা থানার ওসি শহীদ তিতুমি জানান, ভারতীয় পুলিশের কাছ থেকে মরদেহ বুঝে নিয়ে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।